দুর্বল বেশ কিছু ব্যাংক, বিশেষ করে যেই স্প্রেড নীতি রয়েছে ব্যাংকের 4% সেটিকে বাদ দিয়ে উচ্চ সুদের প্রলোভন দেখাচ্ছে। বিশেষ করে আমানত যদি দেয়া হয় সেখানে প্রায় 8 থেকে 9% বলা হচ্ছে যে দেওয়া হবে, সুদ দেওয়া হবে। এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? ধন্যবাদ। আসলে এই যে ব্যাংকের স্প্রেড নিয়ে একটা ডিবেট শুরু হয়েছে। আমরা এই বাংলাদেশ ব্যাংক যে ইন্টারেস্ট রেট লিবারালাইজেশন যে পলিসিটা চালু করা হয়েছিল 90-এর দশকে, সেই ধারাবাহিকতায় কিন্তু এই ব্যাংক ডিপোজিট এবং লেন্ডিং রেটের কমার্শিয়াল ব্যাংককে ছেড়ে দেওয়া হয়েছিল যে তারাই নির্ধারণ করবে এটা চলতেছিল। কিন্তু 2017-18 সালের দিকে একটা দাবি উঠল যে দেশের বিনিয়োগ পরিস্থিতি ইমপ্লিমেন্ট জেনারেশন করার জন্য 9% সর্বোচ্চ সুদের হার লেন্ডিং আর ডিপোজিট বলা হলো যে 6 হবে, এরকম শুরু হলো আর কি। তো এর পরবর্তীতে আবার 2022-23 দিলে আবার এই যে স্প্রেড এই যে 9-6, তখন এটা ছিল 4%-এর বেশি স্প্রেড হবে না। তো এটা আবার উঠে দেওয়া হলো এবং পুরো মার্কেট ভিত্তিতে ছিল আর কি। তো একটা জিনিস মনে করবেন যে স্প্রেডটা যে বার দিয়েছে বাংলাদেশ ব্যাংক, উদ্দেশ্য হয়তো ভালো যে যাতে কম্পিটিশন হবে, কিন্তু অর্থনীতির যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই লোন অ্যান্ড ফান্ডের, সেখানে যদি ডিপোজিটরদেরকে উৎসাহ যদি না করা হয় তারা ডিপোজিট তো পাবে না। তো ডিপোজিটের টাকা দিয়েই তো বিনিয়োগ হয় কিন্তু ব্যাংকগুলোকে। এই জন্য সাময়িকভাবে যেহেতু ভালো ব্যাংকগুলোর তো অনেক লিকুইডিটি ভালো, তারাও কিন্তু সুদের হার কিন্তু লেন্ডিং কমাচ্ছে না, কিন্তু তারা অবশ্য ডিপোজিট অনেকটা কমিয়েছে। আমরা যদি আমাদের কাছে যে হিসাবটা এসেছে, এবি ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, মেঘনা ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, এনআরবি ব্যাংক 9% সুদের কথা বলা হচ্ছে, এবং কমিউনিটি ব্যাংক, পদ্মা, সিটিজেন, আইএফআইসি, মধুমতি, এই ব্যাংকগুলো 9%-র কথা বলা হচ্ছে। ব্যাংকগুলোর তো বেশ কিছু ব্যাংক আপনি জানেন দুর্বল অবস্থায় আছে। না, ঠিক আছে, এটা একটা ভালো, আমি মনে করি ডিপোজিটের দিক থেকে ভালো কম্পিটিশন হবে। হ্যাঁ, এটা ঠিক। যে সমস্ত ব্যাংকের একটু সমস্যা, তার এসেট কোয়ালিটি খারাপ, তারা তো বেশি সুদের হারে তো ডিপোজিট নিবে আর কি। আপনি দেখেন কিন্তু নিলো, কিন্তু পরবর্তীতে আবার সংকটে না পড়ে যায়। হ্যাঁ, সংকটে না পড়ে, এটা দেখতে হবে। যারা ডিপোজিটের মানে নিয়ে যদি ভালো বড়োয়ার কাছে দিতে পারে, ভালো ইনভেস্টমেন্ট করতে পারে, তাহলে তো আর কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হয় কোন জায়গায়, যে আমি বড়োয়ার কাছে ডিপোজিটের কাছে নিলাম, নিয়ে একটা ভালো প্রজেক্টে ইনভেস্টমেন্ট করলাম না, বড়োয়ার সিলেকশন খারাপ করলাম, তখনই তো সমস্যাটা দেখা দেয় আর কি। হ্যাঁ, এটা কিন্তু কম সুদের হারও হইতে পারে, বেশি সুদের হার হইতে পারে, ওইটা কিন্তু আলাদা জিনিস। তো আমি যেটা মনে করি যে সমস্ত দুর্বল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে যখন তারা বড় করতে যায়, তাদেরকে পলিসি রেটে 10% হারে বড় করতে হয়, ঠিক আছে? তো তারা এখন 9% বা 8.5% যেটা দিচ্ছে, আমাদের ইনফ্লেশন তো হলো প্রায় 9.5-এর মতো এখন বর্তমানে, তাই না? তো এখন ডিপোজিটের যারা টাকা, তাদেরকে যদি রিয়াল পলিসি রেট দেন, রিয়াল পলিসি ডিপোজিট রেট, তো পজিটিভ হইতে হবে। তো আমাদের দেশে দীর্ঘদিন ধরে দেখলাম আমরা ইনফ্লেশন রেটের চেয়ে কম হারে ডিপোজিট রেট দেওয়া হয়, তাতে তো কিন্তু বড়রা বা ডিপোজিটাররা তো ইন্টারেস্ট ফিল করবে না। এই জন্য তাদেরকে কিন্তু ব্যাংকে আনার জন্য কিন্তু সেটা হয়তো আপনি ব্যাংকের অ্যাঙ্গেল থেকে বলছেন বলে আপনি এটা বলছেন, কিন্তু আমি যদি গ্রাহকের অ্যাঙ্গেল থেকে ভাবি, কারণ আমাদের দেশে তো এমন আছে যে এমন ব্যাংকও আছে যে আমানতের টাকাও ফেরত দিচ্ছে না। সেখানে আমি গ্রাহকের অ্যাঙ্গেল থেকে যদি ভাবি, সেখানে তো গ্রাহকদের জন্য এক ধরনের সম্পদ না। এই জন্য গ্রাহকরা কিন্তু ভাবতে হবে যে আসলে অর্থনীতিতে একটা নিয়ম আছে আর কি, নো রিস্ক নো গেইন। হ্যাঁ, কোনো ব্যাংক যদি বেশি রেট দেয় তাহলে বুঝতে হবে তাই ব্যাংকের দুর্বলতা আছে। এটাও কিন্তু যারা ডিপোজিটর তাদেরকে মাথায় ভাবতে হবে আর কি। যে সমস্ত ভালো ব্যাংক তারা কিন্তু 8-8.5 যাচ্ছে না, তাহলে যখন একটা গ্রাহক তার আসলে মূল টাকাটা আগে নিরাপদ টাকায় ভাবতে হবে আর কি, সে ব্যাংক চুজ করবে, সিলেকশন করবে তার ফাইন্যান্সিয়াল লিটারেসি দিয়ে আর কি। হ্যাঁ, তো এখন যেটা দেওয়া আছে, ভালো ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংকের ডিপোজিট রেটের পার্থক্য খুব একটা বেশি না আর কি, 1 থেকে 1.5% পয়েন্ট আর কি, আমার যেটা স্টাডিজ মনে করে আর কি। হাওবার আপনি যে প্রশ্নটা তুলছেন যে দুর্বল ব্যাংক যদি বেশি রেটে ডিপোজিট নিয়ে যদি পরে সমস্যা হবে কি না, তো সমস্যা দুইভাবে হতে পারে। একটা হলো কি, আমি বলি আমাদের যে বিগত সময়গুলোতে আমরা যে ডিপোজিট কম নিয়ে কম সুদের হারে যে বিনিয়োগ করছে, এখন তো আমাদের এনপিএল তো 32% হয়েছে। কেন হলো? এটা তো সুদের হারের সঙ্গে সম্পর্ক নাই, এটা তো একটা অন্য ধরনের একটা পলিটিক্স, অন্য ধরনের একটা ইন্টারলেশন, একটা উইলফুল ডিফল্ট বা বিভিন্ন দুর্নীতি বা বড়োয়ার সিলেকশন বা বেনামি লোন, নানা কারণে কিন্তু। আপনি বলতে চাচ্ছেন যে এটা আসলে শুধু একটা বিষয়ের উপর গ্রাহকের সংকট না, অনেকগুলো বিষয় যখন একসাথে হয় তখনই গ্রাহককে সংকটে পড়তে হয়, এবং সেই পুরো বিষয়টি আসলে ভাবতে হবে।